সাংবাদিককে হুমকি দেয় ডক্টর কামাল হোসেনের বিরুদ্ধে মামলা। ময়মনসিংহ অভিমুখে ঐক্যফ্রন্টের রোড মার্চ কর্মসূচি আজ। খামোশ বললে মানুষের মুখ বন্ধ হবে না, বুদ্ধিজীবী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। সালের মধ্যে এসডিজি অর্জনে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ, বলছেন সংশ্লিষ্টরা। এবং তামিম শোমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সিরিজ জয়। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সাংবাদিকদের হুমকি ও অসম্মান করায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের বিরুদ্ধে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা হয়েছে। গেল রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক এ মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে দারুস সালাম মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ঐক্যফ্রন্টের সাথে যুদ্ধাপরাধী জামাত ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা। জামাতের প্রশ্নে ঐক্যফ্রন্টের আহ্বায়ক জানতে চাইলে ডক্টর কামাল ক্ষিপ্ত হয়ে উপস্থিত সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, এমন প্রশ্ন করার জন্য কত টাকা পেয়েছো, তোমার নাম কি, দেখে নেব, খামোশ। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ডক্টর কামালের এমন বক্তব্যে সাংবাদিকদের গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি অবর্ণনীয় অসম্মান হয়েছে। ভয়ভীতিপূর্বক এমন বক্তব্য সাংবাদিকদের মধ্যে ভয়ের সঞ্চার করেছে, যা স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশে সাংবাদিক অধিকারের পরিপন্থী এবং ভয়াবহ হুমকিও বটে, যা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং বাংলাদেশের পেনাল কোড আইনের আলোকে ফৌজদারি অপরাধ। জাতীয় ঐক্যফ্রন্টের রোড মার্চ কর্মসূচি আজ দুপুরে টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমি মাঠে পথসভার মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। সেখান থেকে গাজীপুর চৌরাস্তা, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর হয়ে শেরপুরে এই পথসভা শেষ হবে। গেল বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা করা হয়। শুক্রবার জোটের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের সংবাদ সম্মেলনেও একই কর্মসূচির কথা জানান। দর্শক, ঢাকা থেকে ময়মনসিংহ অভিমুখে আজ রোড মার্চ কর্মসূচি জাতীয় ঐক্যফ্রন্টের। টঙ্গী সহ বিভিন্ন জায়গায় পথসভা করার কথা রয়েছে। দর্শক, গাজীপুরের টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহারুল হক। আজহার, জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচির প্রস্তুতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। হ্যাঁ ফাহমিদা, আপনি জানেন যে গাজীপুরের টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমি, এই পিছনের মাঠে, আমার যে সরাসরি পিছনের মাঠে সরকার একাডেমি মাঠ, এই মাঠেই ডক্টর কামাল হোসেন, এই মাঠে ডক্টর কামাল হোসেন বিএনপির পক্ষে অর্থাৎ ঐক্যফ্রন্টের পক্ষে দানের শীষ মার্কায় উনি ভোট চাবেন। জনগণকে উনি এই প্রথম গাজীপুরে এসে জনগণের মাধ্যমে জনগণের কাছে উনি ভোট প্রার্থনা করবেন দানের শীষের পক্ষে, অর্থাৎ ঐক্যফ্রন্টের পক্ষে তিনি প্রার্থী সালাউদ্দিন সরকার। তারপর তিনি মাওনা চৌরাস্তা আরেকটি সমাবেশ করবেন, ওইখানে ইকবাল সিদ্দিকীর পক্ষে দানের শীষের মার্কায় ভোট চাবেন। উনি মূলত কাদের সিদ্দিকী অর্থাৎ গামছা মার্কায় প্রার্থী, উনি ঐক্যফ্রন্ট থেকে দানের শীষ মার্কায় নির্বাচন করতেছে। এই নির্বাচনে জনগণের কাছে জনগণ যাতে ভোট দেয় দানের শীষ মার্কায়, সেই প্রার্থনা করবেন ডক্টর কামাল হোসেন এবং ওনার সাথে যারা আসবেন নেতৃবৃন্দ তারা ওনার সাথে থাকবেন, ওনার সাথে থেকে এই দানের শীষ মার্কায় ভোট চাবেন।
ফাহমিদা। আজহার, ধন্যবাদ আপনাকে। টঙ্গী থেকে জানাচ্ছিলেন আজহারুল হক। খামোশ বলে মানুষের মুখ বন্ধ হবে না জানিয়ে ৭১ মানবতা বিরোধী ও সাজাপ্রাপ্ত অপরাধীদের নিয়ে রাজনীতিকারীদের বয়কটের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগের শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এই আহ্বান জানান তিনি। জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। বিজয়ের মাত্র দুদিন আগে ১৪ ডিসেম্বর বেছে বেছে হত্যা করা হয় জাতির সূর্য সন্তানদের। বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এসে সেদিনের দুঃসহ স্মৃতিচারণ করেন শহীদ সন্তানরা। রাজনীতিতে কাজ করবার জন্য সুযোগ করে দিয়েছে, তরুণ প্রজন্ম যেন ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করে। আলোচনায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, স্বাধীনতার পর যুদ্ধাপরাধী ও খুনিদের পুনর্বাসন করেছিল জিয়াউর রহমান। বলেন, যুদ্ধাপরাধী, জঙ্গি ও অপরাধীদের হাতে বিএনপির প্রতীক তুলে দেয় প্রমাণ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারাও লিপ্ত। সমালোচনা করেন জামাত ইস্যুতে প্রশ্ন করায় সাংবাদিকদের ডক্টর কামালের ধমকের। যারা এত বড় অপরাধ করলো আর যে পাকিস্তানি হানাদার বাহিনীকে আমরা পরাজিত করলাম, তাদের এই দোসরদেরকে যখন ধানের শীষ দেওয়া হলো, আর একই ধানের শীষ নিয়ে যারা একসময় আমাদের সাথে ছিল চলে গেছে বিএনপি জোটের সাথে, তারা কিভাবে নির্বাচন করে, কিভাবে করবে, এ প্রশ্নের উত্তর তারা জাতির কাছে দিতে পারবে কিনা আমি জানি না। তবে হ্যাঁ, তাদের একটু লাজ লজ্জা একটু কম আছে, কারণ আপনারা নিজেরাই দেখেছেন যে একজনকে প্রশ্ন করাতে তিনি তো খামোশ বলেই দিলেন। লজ্জাজনকভাবে বিএনপি রাজনীতিকে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি। অপরাধীদের নিয়ে রাজনীতিকারীদের বয়কটের আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান। আশঙ্কা করেন, যারা আইএস ও মোসাদের সঙ্গে দেশ বিরোধী ষড়যন্ত্র করে তারা ক্ষমতায় এলে দেশের সর্বনাশ হবে। মানবতা বিরোধী অপরাধী, তাদের আত্মীয় স্বজন, গ্রেনেড হামলার আসামির স্ত্রী বা তাদের আত্মীয় স্বজন, বা এদেশে যারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি দায়ে সাজাপ্রাপ্ত, তাদেরকে নিয়ে তারা নির্বাচিত প্রতিনিধি করবে, এটা তো জাতি আশা করে না। এরা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, এরা দেশে আসলে দেশের সর্বনাশ হবে এবং এরা ষড়যন্ত্রকারী। কেউ সেই মোসাদের সাথে, কেউ আইএসআইয়ের সাথে ষড়যন্ত্র করছে, তাদেরকেও নমিনেশন দিয়েছে। এর থেকে যোগ্য মানুষ বিএনপিতে ছিলই না মনে হয়। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র রুখে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে কোথায় নিয়ে যাবে? এবং রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। এবার মার্কুইস পাম্প নির্বাচনের খবর। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সারা দেশে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। তিনি বলেন, ডক্টর কামালের গাড়ি বহরে হামলার কোনো অভিযোগ কমিশনে আসেনি। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় একাদশ সংসদ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, বিচারিক ক্ষমতা নয়, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ২৪ ডিসেম্বর থেকে জানুয়ারি ২ তারিখ পর্যন্ত 10 দিন সেনাবাহিনী মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করার জন্য। নির্বাচন ৩০ তারিখের 7 দিন পূর্বে সকল নির্বাচনী এলাকায় ৩০০ আসনে আমরা ব্যালট পেপার পৌঁছাতে সক্ষম হব। এ সময় সচিব বলেন, ডক্টর কামালের গাড়ি ভরে হামলার কোনো লিখিত অভিযোগ কমিশনে আসেনি। আজকে আমরা ওই বিষয়টি এখনো অভিহিত হইনি, এটা আমরা লিখিত অভিযোগ পাইনি এবং আমাদের কমিশনে সেরকম আমরা ইনফর্মও হইনি। সচিব আরও জানান, শিগগিরই নির্বাচনের সরাসরি সংবাদ প্রচারে কিছু বিধিনিষেধ সহ গণমাধ্যমের জন্য নীতিমালা করবে নির্বাচন কমিশন। সাংবাদিকরা ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং তারা ছবিও তুলতে পারবেন এবং ভোটারদের মতামত গ্রহণ করতে পারবেন। নির্বাচন কমিশন এই ধরনের একটা নির্দেশনা দিয়েছেন, সেটি হলো যে ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের কাছে একটি থাকবে এবং পুলিশ ইনচার্জ যিনি থাকেন তার কাছে একটি থাকবে। আর অন্যান্যদের মোবাইল হয়তো থাকতে পারে, কিন্তু ব্যবহার না করার ব্যাপারে ওনারা একটা বিধিনিষেধ দিয়েছেন। না, মোবাইল আপনি নিয়ে যাবেন, কিন্তু ভোট কেন্দ্রের বাইরে গিয়ে আপনি ব্যবহার করলে তো অসুবিধা নাই,
কারণ এটা যদি আতিকা রহমান, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সিলেটের নির্বাচনী হালচাল জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, সিলেটের নির্বাচনী মাঠের হালচাল কি আমাদেরকে জানান। পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলছে এবং সিলেটে যিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রয়েছেন ডক্টর একে মোমেন, তিনি কিন্তু বলছেন যে সিলেটের বিগত দিনে প্রায় ৩,০০০ কোটি টাকার উন্নয়ন হয়েছে এবং আগামীতে তিনি নির্বাচিত হলে সিলেটে অনেক উন্নয়ন করবেন, এই বলে কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আর বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত সিলেট ১ আসনে যিনি প্রার্থী রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি বলছেন যে সিলেটের কোনো উন্নয়ন হয়নি এবং আগামীতে ওনাদেরকে নির্বাচিত করলে ওনারা সিলেটে উন্নয়ন করবেন। এছাড়া আপনি জানেন যে সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা এবং সিলেটের প্রায় সবকটি নির্বাচনে প্রবাসীরা অনন্য ভূমিকা রাখেন। এজন্য কিন্তু সিলেটে বিপুল পরিমাণ অনেক প্রবাসীরা কিন্তু আসতে শুরু করেছেন। প্রতিদিন অনেক প্রবাসীরা আসছেন। আমি কয়েকজন প্রবাসীর সাথে কথা বলেছিলাম, ওনারা আমাদেরকে বলতেন যে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে তারা কিন্তু সিলেটে আসতেছেন। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে সিলেট ২ আসনের যিনি বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ছিলেন তাসমিনা রশিদ লুনা, হাইকোর্টের একটি রিটের মাধ্যমে এই বিএনপি প্রার্থীর কিন্তু প্রার্থীতা স্থগিত হয়েছে। আমরা সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছিলাম, ওনারা বলেছেন যে আগামী সোমবার হাইকোর্টের প্রার্থীতার স্থগিতাদেশ প্রত্যাহার করতে ওনারা কিন্তু হাইকোর্টে আবার আপিল করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। ফাহমিদা। সুজাত, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন হোসাইন আহমেদ সুজাত। এবার অন্যান্য প্রসঙ্গ। সব শর্ত পূরণ করে 2015 সালের মধ্যে MDG অর্জন করেছে বাংলাদেশ। তাই এবার লক্ষ্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সমাজ নির্মাণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG অর্জন। তবে এজন্য 2030 সালের মধ্যে পাড়ি দিতে হবে 17টি লক্ষ্য এবং নিতে হবে 169টি পদক্ষেপ। সংশ্লিষ্টরা বলছেন সফলভাবে SDGর লক্ষ্য পূরণে 3 বছরে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। সেলিম মালিকের রিপোর্ট। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের মাধ্যমে বিশ্বকে সমৃদ্ধির পথে আরেক ধাপ এগিয়ে নিতে চায় স্বাধীন রাষ্ট্রগুলোর সংগঠন জাতিসংঘ। এ পথে বেশ ভালোভাবে এগোচ্ছে বাংলাদেশ। পরিকল্পনা কমিশনের সবশেষ তথ্য বলছে SDGর 17টি লক্ষ্য ও 169টি পদক্ষেপের প্রায় সবগুলোতেই বাংলাদেশের অবস্থান ভালো। গেল 3 বছরে চরম দারিদ্র্যের হার 13% থেকে কমে দাঁড়িয়েছে 11.3%। প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার কমেছে 3%। প্রতি হাজারে যেখানে নবজাতক মারা যেত 19টি, তা এখন দাঁড়িয়েছে 17টিতে। বাংলাদেশে আমরা SDGকে জাতীয় পরিকল্পনার অংশ করতে পেরেছি। আমরা SDGর বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি পর্যায়ে। সামগ্রিক বিচারে কিন্তু SDGর রাজনৈতিক উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাংলাদেশে ভালো। তবে SDGর অভীষ্ট লক্ষ্য অর্জনে অর্থায়নের উৎস ও সুশাসনের অভাবকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ব্যাপক অর্থের প্রয়োজন হবে সরকারি খাতে। বিদেশে কিছুটা পাওয়া যাবে, কিন্তু সেটা অপ্রতুল, ভয়ানকভাবে আভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের মাধ্যমেই এটাকে করতে হবে, কিন্তু সেই উদ্যোগ কিন্তু আমরা দেখছি না। সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোকে চিহ্নিত করতে হবে এবং তার কাছে পৌঁছানোর তরিকা বের করতে হবে এবং সেই তরিকাতে কার কার সহযোগিতা লাগবে সেগুলি পরিষ্কার করতে হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বেশ আত্মবিশ্বাসী সরকার। সংশ্লিষ্টরা বলছেন এরই মধ্যে অবকাঠামো উন্নয়নে চলছে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ। সিভিল সোসাইটিকে ইনভলভ করেছি এটা বাস্তবায়নের জন্য। আমরা এটা জাতীয় পর্যায়ে যেমন করেছি, এটা আঞ্চলিক পর্যায়ে বা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কর্মসূচি গ্রহণ করেছি। বহুমুখী এবং সার্বিক কর্মসূচি, সেটা প্রাতিষ্ঠানিক, আর্থিক এবং আমাদের কর্মসূচিগত যে কোনো কর্মসূচিগুলো নেব সুনির্দিষ্ট করা আছে আগামী 5 বছর। পাশাপাশি সম্প্রতি নেওয়া 100 বছরের বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের কাজও সরকার শুরু করেছে বলেও জানান এই অর্থনীতিবিদ। সেলিম মালিক, RTV, ঢাকা। নাম লিখেছি বাংলাদেশের নাম। 15 ডিসেম্বর 1971 এদিন মার্কিন 7ম নৌবহরকে মোকাবেলা করতে বঙ্গোপসাগরে অবস্থানরত ভারতীয় নৌবাহিনীর সমর্থনে সোভিয়েত রণতরীর 20টি জাহাজ ভারত মহাসাগরে অবস্থান নেয়। মুক্তিপাগল মুক্তিযোদ্ধাদের সাহস, দৃঢ়তায় ভীত হয়ে নিজেদের গুটিয়ে ফেলে মার্কিন 7ম নৌবহর। যৌথ বাহিনীর কাছে পদে পদে হেরে এদিন পশ্চিম পাকিস্তানের সদর দপ্তর থেকে
আত্মসমর্পণের নির্দেশ আছে ঢাকায় অবস্থান করা দখলদার বাহিনীর অধিনায়ক নিয়াজির কাছে। ৭১-এর এদিন দখলদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানায় যৌথ বাহিনী। সব বাধা বিপত্তিকে তুচ্ছ করে বীর দর্পে লড়ে যায় বাংলার সাহসী মুক্তি সেনারা। এদিন প্রাণ বাঁচাতে পাকিস্তানি সেনা দালাল সহ মন্ত্রীরা আশ্রয় নেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। অন্যদিকে বাঙালি জাতির আর বুঝতে বাকি থাকে না যে কোনো মুহূর্তেই বেজে উঠবে বিজয়ের সুর। চরম পরিণতির কথা ভেবে বিভিন্ন শহর ছেড়ে পালাতে শুরু করে পাক বাহিনী। শুরুতে কেওয়াই স্টিল কেওয়াই লোম ভোটের মাঠের খবর। নির্বাচন ঘিরে কদর বেড়েছে সীতাকুণ্ডে ত্রিপুরা পল্লীর ভোটারদের। বরাবরের মতো পিছিয়ে পড়া এ পল্লীর উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় নানা প্রতিশ্রুতি এলেও ভোট শেষে কেউ রাখেন না খবর। চট্টগ্রামের সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুল মাহমুদের সহায়তায় সুরাইয়া মুন্নির রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় ৯টি পল্লীতে যুগ যুগ ধরে বসবাস ত্রিপুরা সম্প্রদায়ের লোকজনের। নানা প্রতিবন্ধকতার মধ্যে বাঁচতে হয় তাদের। বিদ্যুৎ সুবিধা ও সরকারি কোনো ভাতা না পাওয়ায় অভিযোগ শিক্ষা স্বাস্থ্য সেবা বঞ্চিত এ জনগোষ্ঠীর। ২০০-২৫০ বছর যাবৎ বসবাস করতেছে। আমাদের নিজস্ব জায়গা নাই, মালিকানা জায়গায় আমরা বসবাস করি। আমাদের পানির সমস্যা হয় এবং রাস্তাঘাট সমস্যা হয়, স্কুলে যাওয়ার সমস্যা হয়। অনেক দুঃসহ জীবন যাপন করতেছি। ভোট এলেই কদর বেড়ে যায় তাদের। প্রায় ১২০০ ভোটারকে কাছে টানতে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। তবে একে কেবল প্রতিশ্রুতি হিসেবে দেখেন তারা। আমাদেরকে বললে অনেক সুযোগ সুবিধা দেবে, কিন্তু আমাদেরকে দেয় না। আমরা ব্যবস্থা করতেছি, করে দেব, এভাবে আশ্বাস রেখে চলে যায়, আর তাদের কোনো দেখা পাই না আমরা। বরাবরের মতো এ পল্লীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন বড় দু দলের প্রার্থীরা। আমি স্থানীয় জনপ্রতিনিধি, অভিযুক্ত করার প্রয়োজন আমার কাছে যদি লিখিত আকারে মৌখিক বলবে সেটা আমি বিশ্বাস করি না। আমাকে যদি লিখিত আকারে তারা অভিযোগ করে, সেটা আমার প্রশাসন কর্তৃক আমরা সেটা ব্যবস্থা নিব। আমার জোর তাদের সমস্যা সম্বন্ধে সবকিছু অবহিত পর্যায়ক্রমে আমি তাদের সমস্যা দূর করার সর্বপ্রথম প্রচেষ্টা অব্যাহত রাখব। সরকারি খাস জমি বা বন বিভাগের পরিত্যক্ত জায়গায় স্থায়ী পুনর্বাসন চান ত্রিপুরা পল্লীর বাসিন্দারা। সুরাইয়া মুন্নি, RTV। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সাংবাদিককে হুমকি দেয় ডক্টর কামাল হোসেনের বিরুদ্ধে মামলা। ময়মনসিংহ অভিমুখে ঐক্যফ্রন্টের রোড মার্চ কর্মসূচি আজ। খামোশ বললে মানুষের মুখ বন্ধ হবে না, বুদ্ধিজীবী দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। ২০৩০ সালের মধ্যে SDG অর্জনে অনেক দূরে গিয়েছে বাংলাদেশ, বলছেন সংশ্লিষ্টরা। এবং তামিম শোমের দায়িত্বশীল ব্যাটে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সিরিজ জয়। সকালের সংবাদ এ পর্যন্ত। RTV সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।